হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। মাহিরা চলে যাওয়ার সময় ও দু বোন একসাথে সেই কান্না করেছে। সবাই বলল যে কালকেই তো আবার দেখা হবে, তারপরও কে শোনে কার কথা। মাহিরা আর মুস্কান কান্না করেই যাচ্ছিল। পরে কান্না থামলেও সন্ধ্যা থেকে আবারও কান্না করছে সে। ছাদে এসে আকাশ আর আফনান দেখলো মুস্কান কান্না করছে। তাদের বুঝতে বাকি নেই যে এ কান্না কিসের কান্না। আকাশ আফনানকে মুস্কানের কাছে যেতে বলল। আফরান গিয়ে মুস্কানের সামনে দাঁড়ালো। মুস্কান মাথা নিচু করে কান্না করছিল। সে চোখ তুলে সামনে তাকিয়ে দেখলো আফনান দাঁড়িয়ে আছে। আফনানকে দেখে যেন তার কান্নার বেগ আরো বেড়ে গেল। আফনান মুস্কানের গালে এক হাত দিয়ে ধরে আরেক হাত দিয়ে চোখের পানি মুছিয়ে দিল। মেয়েটার চোখ দুটো একদম রক্ত লাল হয়ে গিয়েছে, যা দেখে আফনানের খুব মায়া হলো। সে মুস্কানকে বলল, আরে মাহিরা তো কালকে চলে আসবে আবার, তো এত কান্নার কি আছে? মুস্কান কান্না করতে করতে বলল, কালকে আসবে শুধু একদিনের জন্য, বউ ভাত বলে। পরের দিন তো ঠিকই চলে যাবে আবার শ্বশুর বাড়ি। বোনের বিয়েতেই যদি এত কান্না করো, তাহলে নিজের বিয়েতে তো সমুদ্র বানিয়ে ফেলবে কান্না করে। তখন আবার আমাকে নৌকা নিয়ে চলতে হবে। এ কথা শুনে আকাশ আর সুমনা হেসে দেয়, কিন্তু মুস্কানের কানে হয়তো কথাটা যায়নি। সে আগের মতোই নিশ্চুপে কান্না করে যাচ্ছে। আফনান মুস্কানের কোনো রিয়াকশন না দেখে মুস্কানকে টেনে নিয়ে ছাদের মাঝ বরাবর বসালো। আকাশ আর সুমনা পাশাপাশি বসলো। চাঁদটা বেশ আলো দিচ্ছে আজকে। পুরো ছাদ চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে। আর চাঁদের এই হালকা আলোয় মুস্কানকে দেখতে অপরূপ সুন্দর লাগছে। আফনানের চোখ বারবার মুস্কানের দিকে চলে যাচ্ছে। আফনান মুস্কানকে বলল, কান্নাটা একটু কি থামানো যাবে? এত কান্না করো, লাভটা কি হচ্ছে? শুধু শুধু মাথা ব্যথা বাড়ানোর কি দরকার? প্রতিটা মেয়েকে তো একসময় না একসময় নিজের বাড়ি ছেড়ে পরের বাড়িতে যেতেই হবে। তাই এটাকে যত তাড়াতাড়ি মেনে নেওয়া যায় ততটাই বেটার। আফনানের কথা শুনে মুস্কান একটু একটু করে কান্না থামানোর চেষ্টা করছে। আফনান বলল, মুস্কান, 4টার দিকে একবার তাকাও। আফনানের কথা শুনে মুস্কান চোখ মুছে চাঁদের দিকে তাকালো। চাঁদের সৌন্দর্যটা দেখো, কত সুন্দর লাগছে। আর পাশের সন্ধ্যা তারাটা দেখো কিভাবে আলোকিত হয়ে আছে। যদিও ওর আলোটা পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে না। একটা বিষয় লক্ষ্য করেছো? চাঁদটা কিন্তু বেশিরভাগ সময় একা একাই থাকে। শুধু সন্ধ্যার সময় আর ভোরের সময় এই তারাটা চাঁদের পাশে থাকে। মানুষও কিন্তু চাঁদের মতো একা একাই থাকে বেশিরভাগ সময়। কখনো সন্ধ্যা তারার রূপে কিছু মানুষ আসে তার জীবনে, আবার কখনো ভোরের সেই শুকতারা রূপে। তোমার আপুও তোমার জীবনে সেই সন্ধ্যা তারা অথবা শুকতারা রূপে এসেছিল। এখন সে চলে গিয়েছে নিজের জীবনযাপন করতে। এইসব কথা বলতে বলতে আফনান খেয়াল করলো মুস্কান তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। মুস্কানের এ কাজ দেখে আফনানের ঠোঁটে একটা মিষ্টি হাসির উদয় হলো। আকাশের সুমনা পাশেই বসা, তার নিজেদের মতো গল্প করতে ব্যস্ত। আর আফনান একবার নিজের পাশে বসা চাঁদটাকে দেখতে আর একবার আকাশে থাকা সন্ধ্যা তারার সাথে সেই চাঁদটাকে দেখছে। প্রায় 15 থেকে 20 মিনিট পর মুস্কান চোখ খুলল। চোখ খুলে সে দেখলো আফনানের কাঁধে মাথা রেখে সে ঘুমিয়েছিল এতক্ষণ। প্রচুর লজ্জাজনক একটা কাজ করে ফেলেছে সে। তড়িঘড়ি করে আফনানের কাঁধের থেকে নিজের মাথা সরিয়ে নেয় মুস্কান আর বলে, সরি, আমি বুঝতে পারিনি, কারণ চোখে ঘুম বুঝে গিয়েছে আমার। সরি, আপনার কাকটা হয়তো ব্যথা হয়ে গিয়েছে। আফনান মুস্কি হেসে বলল, আরে সমস্যা নেই, অভ্যাস করতে হবে তো। বিয়ের পর তো তুমি কতই এভাবে মাথা রেখে ঘুমাবে। প্রথমে আফনানের এ কথা বুঝতে পারেনি মুস্কান, কিন্তু পরে ঠিকই বুঝলো যে কালকে ডেয়ারের জন্য আফনান এমন বলল। মুস্কান চিন্তা করলো, এভাবে একটা মানুষকে অন্ধকারে রাখা ঠিক হবে না। আফনানের সত্যিটা জানা উচিত, না হলে যতই দিন যাবে পরিস্থিতি ততই খারাপ হবে। আর পরে সত্যিটা বলতেও কষ্ট হবে, ভুল বোঝাবুঝিও হতে পারে। তাই সে সিদ্ধান্ত নিল এখনই আফনানকে সব সত্যি বলবে। মুস্কান আফনানকে বলল, আপনার সাথে কালকের বিষয়ে কিছু কথা আছে। বলো। আসলে কালকে আর বলতে পারলো না মুস্কান।
নিচ থেকে সুমনার মা সুমনা আর মুস্কানকে ডাকতে লাগলো। সুমনা তার মায়ের গলা শুনে তাড়াতাড়ি উঠে গিয়ে মুস্কানের হাত ধরে বলল, তাড়াতাড়ি চল, আম্মু যদি জানে আমরা ছাদে, আমাদের আর আস্ত রাখবে না। আমি আসছি, তুই যা, ওনার সাথে আমার কিছু কথা আছে। সুমনা ভয়ার্থ গলায় বলল, দেখ, পরেও কথা হবে, এখন চল তাড়াতাড়ি। তোমাদের এখন যাওয়া উচিত। সুমন আর একটু দেরি না করে মুস্কানকে টানতে টানতে নিয়ে গেল। একটু সকাল করে ছেলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সবাই। সবচেয়ে বেশি তারা মুস্কানের। মনে হয় তার আপুকে তাড়াতাড়ি না আনলে ফুরুত করে উড়াল দিবে। দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাই ছেলের বাড়ি থেকে রওনা দেয়। আসতে খুব একটা সময় লাগে না। মুস্কান আর সুমনা প্ল্যান করে রেখেছে যে নতুন দুলাভাইকে নিয়ে সবাই বাড়ি থেকে একটু দূরে যে নদীটা আছে সেখানে নিয়ে ঘুরবে। বাড়িতে আসার পর ভালোভাবে বিশ্রামও নিতে দেয়নি মাহিরা আর শাওনকে। হুড়োহুড়ি করে রেডি হতে বলল মুস্কান। বাড়িতে মেহমান এখন একটু কম, আজকেই অনেকে চলে গিয়েছে। না হলে বাড়ি ভর্তি মেহমান থাকলে মুস্কান হয়তো সাহস করতো না বিকাল বেলা নদীর ধারে ঘুরতে যাওয়ার জন্য। বাড়ি থেকে হেঁটে এসেছে সবাই। সবাই বলতে মুস্কান, সুমানা, মাহিরা, শাওন, আকাশ, আফনান, রুমা আর ছোট দুইটা কাজিন। মাহিরা আর শাওন সবার থেকে বেশ খানিকটা পিছে পিছে হাঁটছে। শাওনের প্রথমে একটু রাগ হলেও নদীর পাড়ে ঠান্ডা হাওয়া তার রাগটা একদম কমিয়ে দিয়েছে। মাহিরা আর সে গল্প করতে করতে হাঁটছে। মাহিরা বিষয়টা বেশ এনজয় করছে। প্রিয়জনের সাথে হয়তো পাশাপাশি এভাবে হাঁটতে গেলে এমনই অনুভব হয়। সুমনা, আকাশ, মুস্কান, আফনান পাশাপাশি হাঁটছে। নদীর পাড়ের এ জায়গাটা বেশ চওড়া বলে পাশাপাশি চারজন হাঁটতে পারছে। আজকে হালকা একটু গরম পড়েছিল, কিন্তু নদীর পাড়ে এসে পুরো শরীরটাই ঠান্ডা হয়ে গিয়েছে সবার। মন মেজাজ বেশ ফুরফুরে সবার। আকাশ হঠাৎ মুস্কানকে বলল, সম্পর্ক সময়ের সাথে সাথে কত বদলিয়ে যায়, তাই না? মুস্কান জিজ্ঞাসু দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলল, মানে বুঝলাম না। আকাশ সামনের দিকে তাকিয়ে বলল, আগে আমি তোমাকে তুই করে সম্বোধন করতাম, আর তুমি আমাকে তুমি বলে। অথচ 10 বছরের ব্যবধানে তুই হয়ে গিয়েছে তুমি, আর তুমি হয়ে গেছে আপনি। সবার ক্ষেত্রে ঠিক এর উল্টো হয়। বলেই একটা মুচকি হাসি দিল আকাশ। হাসিটা যেন একদম হৃদয়ে গিয়ে লাগানোর মতো। মুস্কান বলল, ঠিক বলেছেন, তবে হয়তো সময় যেতে যেতে আবারও আমাদের বন্ধুত্ব আগের মতো হয়ে যাবে, শুধু সময়টা দরকার। কিছু দূর হাঁটার পর আকাশ মুস্কানকে বলল, যেন আমেরিকায় থাকতো আপনার কতটা গার্লফ্রেন্ড ছিল। গার্লফ্রেন্ড শব্দটা শুনে মুস্কানের যেন রাগ হলো, আবার তেমন খারাপও লাগলো। আপনার রেগে আকাশকে বলল, বেটা, সুন্দর একটা মুহূর্তকে কেমনে নষ্ট করতে হয় এটা ভালোই জানি দেখি তুমি। আফনানের কথা শুনে আকাশ দাঁত গেলিয়ে হেসে দিল। মুস্কান একটু রেগে বলল, দেখি বলুন কতজন? আকাশ ছোট বাচ্চাদের মতো আঙুল গুনে গুনে কিছুক্ষণ পর বলল, বেশি না, অনলি 20টা। আকাশের কথা শুনে মুস্কানের রাগ যেন এবার চরমে পৌঁছে গেল। আর আফনান তো অবাক। আকাশ যে এরকম বাস দিবে সেটা ভাবেনি সে। সে তো ভেবেছে আকাশ সত্যটা বলবে। আফনান আকাশে কিছু বলতে যাবে তার আগে চলার পথে থেমে গিয়ে মুস্কান আফনানের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলে, ওই মিয়া, আপনি মানুষ তো খুবই খারাপ দেখছি, এতগুলো গার্লফ্রেন্ডকে রাখে। ছি, আপনাকে আমি খুব ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনি তো তা নন। আপনাকে খুব হেল্পফুল আর মেয়েদের সাথে ভালো ব্যবহার করা একজন মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনি তো মেয়েদের মন নিয়ে খুব ভালো খেলতে পারেন দেখি। আফনান বেচারা করুণ চেহারা নিয়ে মুস্কানকে বলল, আরে সেনরিটা, আকাশের কথায় বিশ্বাস করে নাও, মিথ্যা বলছে। মুস্কান এবার কোমরে হাত রেখে বলে, ও তাই? আকাশ ভাইয়া মিথ্যা বলবে কেন শুনি? আপনি বলুন সত্যিটা কি? পাশে থেকে আকাশ মুখ টিপে হেসেই যাচ্ছে। আকাশের এই হাসি দেখে আফনানের মন চাচ্ছে আকাশকে এই নদীর পানিতে নাকানি চুবানি দিতে। আফনান বলতে যাবে সত্যটা, তার আগেই আকাশ মুস্কানের কাঁধে হাত রেখে বলে, আরে এত হাইপার কেন হচ্ছে ছোট ময়না? আমি জাস্ট তখন মজা করছিলাম। আসলে আপনার জাস্ট একটা গার্লফ্রেন্ড ছিল, তাও 1 সপ্তাহের বেশি টিকতে পারি। আকাশের এই কথা শুনে আফনান স্বস্তির নিঃশ্বাস ফেলল। মুস্কানের এবার রাগ হয়ে গেল আকাশের উপর। সে বলল, তাহলে আপনি এমন ফালতু মজাটা করলেন কেন?
আকাশ সুমনার দিকে তাকিয়ে বলল, তোমার রাগের লেভেলটা দেখার জন্য আমি আর সুমনতা বিষয়টা বেশ এনজয় করেছি, তাই না সুমনা? সুমনা একটা হাসি দিয়ে বলল, হুম, বেশ ভালো লাগলো তোর রাগ দেখে। সবার এমন কাজ দেখে মুস্কান এবার হাতে হাত গুটিয়ে মুখ ফুলিয়ে হাঁটতে লাগলো। মুস্কানের এমন চেহারা দেখে আফনানের মন চাচ্ছে এমন গোলুমুলু করে রাখা গালটাকে আলতো করে একটা চুমু দিতে, কিন্তু কিন্তু এখন তো তা সম্ভব নয়। কিছু দূর এগিয়ে মুস্কান দেখতে পেল রাস্তার অপর পাশে ফুচকা বিক্রি করছে। ফুচকা দেখে মুস্কানের মুখে হাসি ফুটে গেল। মুস্কানের মুখে হাসি দেখে সুমনা বলল, কি রে, এই মুখ গোমরা করে রাখলে আবার হুট করে হাসছিস যে? মুস্কান চিপা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, সুমু, সামনে দেখ ফুচকাওয়ালা। এটা শুনে সুমনার মনও নেচে উঠল। সে বুদ্ধি আটলেও নতুন দুলাভাই থেকে ফুচকা খাওয়ার টাকা নিবে। সে তার এই আইডিয়াটা মুস্কানকে জানালো। মুস্কান এটা শুনে রাজিও হয়ে গেল। আকাশ আর আফনান পাশে দাঁড়িয়ে গল্প করছিল। কিছু সময় পরে মাহিরা আর শাওনও এসে যোগ দিল তাদের সাথে। রুম আর পেস্ট্রি দুইটা পাশেই দাঁড়িয়ে। শাওনকে দেখে মুস্কান বলল, আমার ওয়ান অ্যান্ড অনলি দুলা ভাই, তোমার শালিকাগুলোকে ফুচকা ট্রিট দাও। শাওনও বেশ রাজি হয়ে গেল। কিন্তু আকাশ বলল, মুস্কান, নতুন দুলাভের কাছ থেকে বড় রেস্টুরেন্টে গিয়ে ট্রিট চাইবা? এত কম টাকায় ছেড়ে দিলে হয় নাকি? আকাশের এই কথার সাথে মুস্কান, সুমনা আর রুমা একমত হলো। আসলেই তো এত কম টাকায় ছেড়ে দেওয়া যায় না। সুমনা বলল, সেটা না হয় মানলাম, কিন্তু এখন যে ফুচকা খেতে ইচ্ছা করছে সেটা। আকাশ ভাব নিয়ে বলে। কেন, আপনার খাওয়াবে? আকাশের কথা শুনে শুকনো একটা কাশি দিল আফনান। সে বলল, আমি আমি কেন? সেদিন মুস্কানের মেহেদি নষ্ট করে দিলে সেটার জন্য খাওয়াতে বলেছিল না মুস্কান, মনে নেই? মনে আছে তো। তো সেটা খাওয়া দাওয়া এখন হবে। আকাশের কথার সাথে তাল মিলালো মুস্কান আর সুমনা। সুমনা বলল, আপনাকে সেটার জন্য খাওয়াতে হবে। আফনান আর উপায় না পেয়ে বলল। ঠিক আছে, চলো। আফনানের কথা শুনে সবাই বেশ খুশি হলো। সবাই সামনের দিকে হাসছে আর আফনান আর আকাশ একটু পিছে হাসছে। আফনান পকেট থেকে মানি ব্যাগটা বের করে টাকা দেখে আকাশকে বলল, দোস্ত, তুই এত বাস দিস কেন? এতগুলো মানুষকে ফুচকা খাওয়ানোর টাকা নেই আমার কাছে। আকাশ আফনানের কাঁধে হাত রেখে বলল, চিল কর দোস্ত, আমি আছি না, আমি বাকি টাকা দিয়ে দিব। আর শোন, তোকে আজকে ফুচকা না খাওয়াতে বললে পরে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াতে হতো। তো ফুচকা খাওয়ানোতে অল্পের উপর দিয়ে টাকা যাবে তোর, আর রেস্টুরেন্টে গেলে কত খরচ হতো ভেবেছিস? আকাশের কথা শুনে আফনান আকাশকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, ইউ আর গ্রেট। এত চিন্তা করেও ফেলেছিস এইটুকু সময়ের মধ্যে। থ্যাঙ্কস এ লট, আমাকে বাঁচালি তুই। আকাশ আফনানকে তাড়াতাড়ি ছাড়িয়ে নিয়ে বলে, হয়, তুই রাস্তাঘাটে এমন কাজ করলি কেন? মানুষ কিভাবে বলতো? আফনান হাঁটতে হাঁটতে বলে, মানুষের তো খেয়ে দেয়ে কাজ নেই, এত ভাবতে যাবে। সে যাই হোক, বেচারা শাওনের যে কত টাকা গচ্ছা যাবে ভবিষ্যতে আল্লাহ জানে। মুস্কান আর সুমনা বেশ এনজয় করে ফুচকা খাচ্ছে। মুস্কানের খাওয়া দেখে আফনান ভাবছে, মনে হয় এ জগতে ফুচকার মতো মজাদার খাবার আর কিছু নেই। এত কি টেস্টি খাবার এটা! আমার তো দুটো খেলেই আর খেতে ইচ্ছে করে না। এরা এত খায় কিভাবে? ফুচকা খাওয়া শেষে সবাই এক এক করে রাস্তা পার হচ্ছে। আকাশ আর আফনান রাস্তা পার হওয়ার সময় আফনান দেখলো দূরে একটা ট্রাক আসছে। তখন তারা রাস্তার মাঝ বরাবর, আকাশ সামনে আর আফনান পেছনে। আফনানের মনে হলো মুহূর্তের মধ্যে ট্রাক কাছে চলে আসলো। সে ধাক্কা দিয়ে আকাশকে সরিয়ে দিল। সেও সরে আসলো। তবে সরে যাওয়ার আগে ট্রাকের সাইড দিয়ে হালকা একটু ধাক্কা লেগে রাস্তায় পড়ে গেল আফনান। সবকিছু এতটা তাড়াতাড়ি হয়ে গেল যে কেউ কিছু বুঝে উঠতে পারেনি। আকাশকে ধাক্কা দেওয়ার সাথে সাথে সে উঠে পড়ে আর আফনানের পড়ার শব্দে সবাই পিছনে ফিরে তাকিয়ে দেখলো আফনান পড়ে আছে। আফনান হাতে, পায়ে আর পিঠে একটু ব্যথা পায় আর রাস্তায় পড়ার জন্য হাত পা ছিলে একটু একটু করে রক্ত বের হতে লাগলো তার। ব্যথায় কুকড়ে উঠল সে। কাছে আকাশ থাকায় সে তাড়াতাড়ি আফনানের পাশে গেল। আফনানের এই অবস্থা দেখে মুস্কান ছুটে আফনানের কাছে আসলো। আফনানের এই অবস্থা দেখে বুকে ছ্যাক করে উঠল মুস্কানের। সারা পৃথিবী যেন থমকে গিয়েছে কিছু সময়ের জন্য। সে আফনানের কাছে বসে বলল, এটা হলো কিভাবে? আপনি দেখে চলতে পারেন না? কচ্ছপের গতিতে হাঁটেন কেন?
দেখুন তো কি করেছেন। নিজের প্রতি কি একটুও মায়া নেই? আপনার এই অবস্থা দেখে যে অন্যজনের কি হবে তা ভেবে দেখেছেন একবারও? এত কেয়ারলেস কেন আপনি? এসব বলতে বলতে চোখে দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগে মুস্কানের। মুস্কানের চোখের এই পানি দেখে আফনান একটা খুশির হাসি দেয়, তৃপ্তির হাসি দেয়। সে বুঝতে পেরেছে যে মুস্কান তাকে কতটা ভালোবাসে। এদিকে মুস্কানের কান্না দেখে মাহিরা মনে হাজারো প্রশ্ন চলতে থাকে। সে ভাবতে থাকে, তাহলে আসলেই কি মুস্কান আফনানকে ভালোবাসে? আফনান এক হাত দিয়ে নিজের ব্যথা পাওয়া জায়গাটা ধরে আছে, আর এক হাত দিয়ে আলতো করে মুস্কানের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, এত কান্না করার কি আছে সেনোরিটা? সামান্য একটু তো ব্যথা পেয়েছি। এটা কি সামান্য ব্যথা? আমি তো দেখছি না যে এটা সামান্য। হাত আর পা দিয়ে রক্ত বের হচ্ছে, আর আপনি বলছেন সামান্য। নিজের খেয়ালও রাখতে পারেন না। এত বড় ছেলে হয়েও যদি নিজের খেয়ালটুকু রাখতে না পারেন, তবে কে খেয়াল রাখবে শুনি? আফরান মুচকি হাসি দিয়ে বলল। কেন তুমি? মুস্কান হয়তো কথাটা শোনেনি। সে আকাশকে লক্ষ্য করে বলল, আকাশ ভাইয়া, আপনার কিছু হয়নি? আরে না, আমার কিছু হয়নি। আফতান আমাকে কিছু হতে দিলে তো। আমাকেও ধাক্কাটা না দিলে কি যে হতো আজকে আল্লাহ জানে। শাওন এগিয়ে এসে বলল, আর এভাবে রাস্তায় বসে থাকবে নাকি? আফনানকে আশেপাশের একটা হসপিটালে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করিয়ে আনতে হবে তো, না হলে এভাবে থাকলে ইনফেকশন হয়ে যেতে পারে। মুস্কান আকাশ আর শাওনকে বলে, আপনারা দুজন ওনাকে উঠিয়ে রিকশায় করে নিয়ে যান। আমি আর সুমন আরেক রিকশায় আসছি। আরে না, শাওন আর মাহিরা বাচ্চাদের নিয়ে চলে যাক। নতুন জামাই মানুষ, অযথা সমস্যায় জড়াবে কেন? শাওন আর আকাশ আফনানকে একসাথে উঠালো। শাওন আফরানকে উঠাতে উঠাতে বলল, আরে এটা কি কোনো সমস্যা নাকি? তুমি বিপদে পড়েছো, তো হেল্প তো করতেই হবে। দুলা ভাই, আপনি মাহিরা আপু আর বাচ্চাদের নিয়ে বাসায় চলে যান। আমি মুস্কান আর আকাশ ভাইয়া তো আছি। সুমনার সাথে মুস্কানও বলল, আপনি চলে যান, এমনিতেই সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। সবার জোড়াজোড়িতে শাওন মাহিরা আর বাচ্চাদের নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় আসার পর আকাশ আর মুস্কানের আম্মু সে কি হুড়োহুড়ি কাণ্ড। আফনানের কিভাবে এমন হলো, কেন হলো, বাকি সবাই কোথায় ছিল, বেশি ব্যথা আছে নাকি, এসব জিজ্ঞাসা করতে করতে এই অবস্থা সবার 12টা বাজিয়ে দিয়েছে এ দুজন। আফনান তার বাবা মাকে এই অ্যাক্সিডেন্টের কথা বলতে মানা করেছে, কারণ তারা অযথাই চিন্তা করবে। আকাশের আম্মু আফনানকে বলে, আহানা, তুমি এখন রেস্ট নাও। বেশ ব্যথা পেয়েছো তো, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আর পিঠে এই বামটা আকাশ লাগিয়ে দিবে। বলে উনি আকাশের হাতে বাম লাগাই দিলেন। আফনান বলল, আন্টি, আমি বেশিক্ষণ রেস্ট নিব না, কারণ আমি এখন একদম সুস্থ বোধ করছি। আর যে মাথা ব্যথা আছে হাতে পায়ে, তা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আর পিঠের ব্যথার জন্য আকাশ বাম লাগিয়েই তো দিবে। আর আপনারা কেউ প্লিজ এত টেনশন করবেন না, প্লিজ। আমার জন্য সবাই বেশ টেনশনে ছিল, এখন তো আমি সুস্থই তো। একদম টেনশন ফ্রি হয়ে যান সবাই। সত্যি বলছো তো? সুস্থই তো, নাকি আমাদের রুম থেকে বের করার ধান্দা আছো? আরে না আন্টি, আমি একদম সত্যি বলছি। আমি ফিট অ্যান্ড ফাইন আছি। সবাই রুম থেকে চলে গেলেও মুস্কান থেকে যায়। সে আর চোখে আফনানকে দেখছিল। আফনান মুস্কানের দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে কি দেখছো? আপনার মিথ্যাটা ধরার চেষ্টা করছি। মানে আমি মিথ্যা কি বললাম? এই যে আপনি এখন সুস্থ। আফনান ভ্রু উঁচিয়ে বলল, আর এতে মিথ্যা কি হলো? আমি সত্যি সুস্থ। এখন কি আমি ক্রিকেট খেলে দেখাবো নাকি? মুস্কান রুমের বাইরে যেতে যেতে বলে, না না, থাক, অত খেলাধুলা করতে হবে না, আপাতত রেস্ট নিন, আমি আসি। বলে রুমের দরজা লাগিয়ে চলে গেল মুস্কান। মুস্কান চলে যাওয়ার পর আকাশ আফনানের পিঠে বাম লাগাতে লাগাতে বলল, আমার মনে হয় মেয়েটা তোকে অনেক ভালোবাসে। এতে মনে হওয়ার কি আছে? সত্যিও আমাকে ভালোবাসে। আজকে ওর রিয়াকশন দেখলি না? চোখে পানি চলে এসেছিল। আফনান কিছুক্ষণ চুপ থেকে বলল, দোস্ত, আমি একটা কথা ভাবছি। আকাশ আফনানের সামনে এসে বসতে বসতে বলল, কি কথা? ভাবছি আজকে আমি মুস্কানকে আমার মনের কথা বলবো, আর আজকেই বিয়ের জন্য প্রপোজ করবো ওকে। এটা শুনে আকাশ খুশি হয়ে বলল, বাহ দোস্ত, ঝাক্কাস আইডিয়া। আমার তো খুব ভালো লাগলো শুনে। মুস্কান তো শকড হয়ে যাবে। বেশ ভালো একটা সারপ্রাইজ ওয়েট করছে ওর জন্য।
আমি তো শুধু মুস্কানের রিয়াকশনের কথা ভাবছি শুধু। জ্যোৎস্না রাতে ছাদে বসে আড্ডা দিচ্ছে সবাই। শাওন, মাহিরা, মুস্কান, সুমনা, আকাশ, আফনান, শিলা, মায়া আর তাদের হাজব্যান্ড। আফনানকে প্রথমে জানানো হয়নি এ কথা, কারণ আজকে অ্যাক্সিডেন্ট করলেও তার রেস্ট নেওয়া উচিত। কিন্তু কে শোনে কার কথা? আকাশ চেষ্টা করেও পারেনি তাকে আটকাতে। আকাশ নিষেধ করলে সে বলে, আমি মুস্কানকে প্রপোজ করব, আর এর চেয়ে বেটার মোমেন্ট আমার মনে হয় না আজকে আসবে। আর আমার ব্যথাও কমে গিয়েছে একদম। আকাশ হাল ছেড়ে দিয়ে বলে, আচ্ছা চল। ছাদে বসে সব গল্পে ব্যস্ত, খাওয়া দাওয়ার চিন্তাই নেই, কারণ একেবারে রাতের খাবার খেয়ে বসেছে সবাই। মুস্কান তো শাওনকে ইচ্ছে মতো প্রশ্ন করছে, তার সঙ্গ দিয়েছে শিলা, মায়া আর সুমনা। শাওনের অতীত নিয়ে যত কিছু জানা দরকার, যতটুকু জানা সম্ভব সব জেনে নিচ্ছে মুস্কান। একদম খুঁচিয়ে খুঁচিয়ে বের করছে সব কথা শাওনের পেট থেকে। আফনান এক দৃষ্টিতে মুস্কানের দিকে তাকিয়ে আছে। মুস্কানের কথা বলার ধরন, কথা বলার সময় হাত নাড়ানোর ধরন, সবাই যেন মোহিত করছে আফনানকে। মনে মনে সে ভাবছে কিভাবে মুস্কানকে প্রপোজ করবে সে। কিন্তু তার ভাবনার মাঝে এক বালতি জল ঢেলে দিল শিলা। প্রশ্ন করলো আফনানকে, কি রে আফনান ভাইয়া, আমার ননদকে এভাবে দেখছো কেন? শিলার এই কথায় সবাই তার দিকে ফিরে তাকায়। আফনান বলল, আরে না, তেমন কিছু না। শিলা আত্মবিশ্বাসের সাথে বলল, মিথ্যা বলবেন না, আমি কিন্তু শুরু থেকে খেয়াল করছি। আচ্ছা, একটা কথা জানার ছিল, জি বলেন। গত পরশুর ডিনারটা কেমন ছিল? শিলার কথা শুনে মুস্কানের গলা শুকিয়ে এলো। সে ভাবতে লাগলো, তাহলে কি শিলা সব বলে দিবে এখন? গতকাল থেকে সে চেষ্টা করে আসছে এই বিষয়ে কথা বলার জন্য, কিন্তু হয় পরিস্থিতি তার পক্ষে থাকে না, না হয় নিজেরই এটা বলার কথা মনে থাকে না। আজকে বিকালে কিন্তু সে বলতে পারতো ডেয়ারের কথা, কিন্তু মনেই ছিল না। মনে থাকবেই বা কিভাবে? এত সুন্দর মুহূর্তে এসব উল্টাপাল্টা বিষয়ের কথা মনেই থাকে না। আচ্ছা, উনি এসব জানলে কি আমায় ভুল বুঝবে? শিলার কথায় আফনান অবাক হয়ে জিজ্ঞাসা করলো, মানে কিসের ডিয়ারের কথা বলছেন? মুস্কানের ডিয়ারের কথা বলছি। আফনান ধৈর্যহারা হয়ে বলল, আমি কিছুই বুঝছি না, একটু ভালোভাবে বলুন। শিলা অবাক হয়ে বলল, সে কি, আপনি জানেন না এই বিষয়ে? মুস্কান আপনাকে বলেনি? বলে শিলা মুস্কানের দিকে তাকালো। মুস্কান ভয়ে লজ্জায় মাথা নিচু করে আছে। শিলা আবারও বলল, মুস্কান যে কালকে আপনাকে প্রপোজ করলো সেটা ডেয়ার ছিল। মায়া ওকে ডেয়ার দিয়েছিল। আমি তো ভেবেছি আপনি জানেন এই বিষয়ে। সব শুনে আফনান পুরো স্তব্ধ হয়ে যায়। সে স্বপ্নেও ভাবতে পারেনি এমন। সে তো ভেবেছিল মুস্কান সত্যিই তাকে ভালোবাসে, তাই সেদিন প্রপোজ করেছিল সে। কিন্তু আসলে সব ছিল খেলা। সেই খেলার একটা অংশ হয়ে কাজ করেছে। আফনানের গলা দিয়ে যেন কোনো আওয়াজ বের হতে চাচ্ছে না। সে কষ্ট করে কাঁপা কাঁপা গলায় বলল, না, আমি জানতাম না, এইমাত্র জানলাম। আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস জানানোর জন্য। আপনি না জানালে হয়তো আমাকে কেউ জানাতোই না যে এসব খেলা ছিল, কারণ মনের কথা না। সবগুলো কথা মুস্কানের দিকে তাকিয়ে বলল সে। আফনানের মনে যে এখন কি ঝড় চলেছে তা হয়তো কেউ বুঝতে পারছে না, কিন্তু আফনানের চেহারা দেখে কিছুটা বুঝতে পেরেছে মুস্কান। নিজেকে এখন সবচেয়ে বড় দোষী মনে হচ্ছে মুস্কানের, কারণ ফিলিংস নিয়ে এমনটা করলো সে। ভাবতে রাগ লাগছে তার। বউ ভাতের দিন বলে দিলে কি এমন হতো? কেন মনে ছিল না তার? কেন? আফনান একটা শুকনো ঢোক গিলে বলল, আমার একটা জরুরি ফোন কল করতে হবে, আমি চলে যাচ্ছি, আর খুব ঘুমো পাচ্ছে। বলেই সেখান থেকে উঠে চলে গেল আফনান। আফনান চলে যাওয়ার সময় মুস্কানের মনে হচ্ছে কেউ তার কলিজাটা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। প্রচুর কষ্ট হচ্ছে তার। তাহলে আফনানের কি অবস্থা হচ্ছে? এইটুকু সে বুঝে গিয়েছে যে আফনান তাকে ভুল বুঝেছে, কিন্তু এখন চাইলেও তো আফনানের পিছু পিছু গিয়ে এ কথা বলে কোনো লাভ হবে না। আরো অনেক মানুষ আছে, এখান থেকে উঠে গেলে তাকে হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হবে। কিন্তু আফনানের এভাবে যাওয়া দেখে বসে থাকতেও ইচ্ছে করছে না তার। অবশেষে সে ভাবলো যে কালকে সকালে কথা বলবে। সারাটা রাত ঘুম হয়নি মুস্কানের। সে অপেক্ষায় ছিল কখন সকাল হবে আর কখন আফনানের সাথে কথা বলবে।
ভোরের দিকে একটু ঘুম এসেছিল মুস্কানের, কিন্তু বেশিক্ষণ ঘুমোতে পারেনি সে। সকাল হতেই সে আফনানের রুমের দিকে গেল, কিন্তু আফনানকে পেল না, কারণ আফনান মুস্কান আসার বেশ কিছুক্ষণ আগে নিজের বাসায় চলে গিয়েছে। আফনানের যাওয়ার কথা শুনে মুস্কানের কান্না চলে এলো। সে দৌড়ে নিজের রুমে এসে ওয়াশরুমের দরজা আটকে ইচ্ছে মতো কান্না করছে। কি করে সে আফনানের ভুল ভাঙাবে? কি করে বলবে যে আফনানকে সে কতটা ভালোবাসে? আচ্ছা, আফনানকে বুঝবে? ছাদে দাঁড়িয়ে কান্না করে যাচ্ছে মুস্কান। আজকে সকালে সুমনাও নিজ বাসায় চলে গিয়েছে। তাকে শান্ত করার মতো কেউ নেই এখন পাশে। বেশ কিছুক্ষণ কান্না করার পর সে বুঝতে পারলো কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। মুস্কান পিছনে ফিরে দেখলো আকাশ দাঁড়িয়ে আছে। আকাশকে দেখে সে তাড়াতাড়ি চোখের পানি মুছে নিল। আকাশ মুস্কানের পাশে এসে দাঁড়ালো। কান্না করছিলে কেন? মুস্কান অন্যদিকে তাকিয়ে বলল, কই না তো। মিথ্যে বলবে না। কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছো আর বলছো কান্না করনি। কি কারণে কান্না করছিলে? চোখের পাশে হালকা পানি থাকায় সেটা মুছে বলল, তেমন কিছু না, আপু চলে গিয়েছে তো তাই। আকাশ মুস্কানের দিকে আবার তাকিয়ে বলল, আপনার চলে যাওয়ায় মন খারাপ তাই তো? এই জন্যই কান্না করছিলে, ঠিক বলছি না আমি? আকাশের কথা শুনে মুস্কান মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সত্যিই তো, সে আফনানের জন্য কাঁদছিল। আফনানের এইভাবে চলে যাওয়াটা একদমই সহ্য হয়নি তার। আফনান কি পারতো না তার সব কথা শুনে যেতে? তাহলে তো তাকে এত কষ্ট পেতে হতো না। কখনো ভাবেও নি যে সে একটা বাইরের মানুষের জন্য এতটা কাঁদবে, এতটা ভালোবাসবে তাকে। মুস্কান কথা পাল্টে বলল, আকাশ ভাইয়া, আপনি এখানে কোনো কাজে এসেছিলেন? মুস্কানের কথা শুনে আকাশ ভাবলো মুস্কান হয়তো তাকে এই বিষয়ে কিছু বলতে চাইছে না, বা কোনো কিছু শেয়ার করতে চাচ্ছে না। তাহলে সে কেন জোর করে জানতে চাইবে? যে বলতে চায় না তার কাছে এভাবে জোর করে জেনে নেওয়াও উচিত নয়। আকাশ বলল, আমি আসলে 2 দিনের জন্য সিলেট যাচ্ছি কিছু কাজে, তাই তোমার সাথে দেখা করতে এলাম। ও। আচ্ছা, আমি তাহলে আসি। হুম। মুস্কানের এই ছোট ছোট জবাব যেন অনেক বড় কিছু বলে যাচ্ছে। আকাশ আর কিছু না বলে চলে আসে ছাদ থেকে। বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছে আফনান। এক হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে, আর এক হাতে কফির মগ। বিকালের হালকা স্নিগ্ধ হাওয়া যেন হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে আফনানের। ইচ্ছে করেছে এ সময়টাতে মুস্কানকে অনুভব করতে, কিন্তু না, সে করবে না। বারবার মুস্কানের চেহারা মনে পড়ছে, কিন্তু সে মনে করতে চাচ্ছে না সব মিথ্যার বেড়াজালে নিজেকে ফাঁসাতে। হঠাৎ করে নিজের রুমের দরজা খোলার আওয়াজ পেয়ে তাড়াহুড়ো করে রুমে গেল আফনান। রুমে আসতেই সে অবাক। এ কাকে দেখছে সে? মুস্কান! মুস্কান এখানে কেন? আর কিভাবে? আফনান তাড়াতাড়ি মুস্কানের কাছে গেল। মেয়েটার চোখ দুটো বেশ ফুলে গিয়েছে। বোঝাই যাচ্ছে হয়তো কান্না করেছে খুব, কিন্তু কেন? আফনান মুস্কানকে স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করলো, এখানে কেন তুমি? কিভাবে এলে? মুস্কানের চোখের কোণায় হালকা পানি ছিল, সেটা মুছে এসে আফনানের দিকে এগোতে এগোতে বলল, আপনি গতকাল ওভাবে চলে এলেন কেন? আর আজকে সকালে কি একটু সময় অপেক্ষা করা যেত না? আফনান জানালার কাছে গিয়ে বলল, তুমি কি যাবে এখান থেকে? তোমার কোনো কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার। আমার কথা কি একটু শোনা যেত না? কেন ইচ্ছা নেই? আমি এমন করেছিটা কি শুনি? অনেক কিছুই করেছো, না জানি এখন আবার কি খেলা খেলবে আমার সাথে। হয়তো আবারও কিছু মিথ্যা বলবে। মুস্কানের চোখ দিয়ে এখন অঝোর ধারায় পানি পড়ছে। এই কয়দিনে আর কিছু না হোক, চোখের জলটা নিত্যদিনের একটা সঙ্গী হয়ে গিয়েছে। মুস্কানের চোখে জল দেখে আফনানের ইচ্ছে করছে মুছে দিতে। বারবার যেন হাতটা সে চোখের পানি মুছতে চলে যেতে চাইছে, কিন্তু আফনান জেদ ধরে তা করলো না। মুস্কান নিজে চোখের জল মুছে বলল, আমি সেদিনের ডেয়ারটা করেছিলাম ঠিকই, কিন্তু মনের মধ্যে আপনাকে নিয়ে একটা চাপা অনুভূতি ছিল। আপনাকে ডেয়ারের জন্য আই লাভ ইউ বলেছিলাম ঠিকই, কিন্তু আমার মনে কাজ করছিল এটা ডেয়ার না, এটা সত্যি, সত্য অনুভূতি, যেটা আমি হয়তো স্বীকার করতে চাইছিলাম না। কিন্তু আমাকে বিশ্বাস করুন, আপনাকে সত্যিই বলছি। আফনান তাচ্ছিল্যর হাসি দিয়ে বলল, ও তাই? আমি এসব বিশ্বাস করব ভাবলে কিভাবে তুমি? আবার হয়তো নতুন কোনো খেলা নিয়ে হাজির হয়েছে এখানে। এবার মুস্কান একটু জোরেই কেঁদে উঠল। আপনার কেন মনে হয় এগুলো মিথ্যা? আচ্ছা, গতকালকে আপনার অ্যাক্সিডেন্টের পর আমার চোখে যে পানি এসেছিল
সেটাও মিথ্যা বলবেন? আপনার প্রতি আমার যে কনসার্ন ছিল তাও মিথ্যা বলবেন? বলুন। এবার আফনান চুপ হয়ে যায়। কি বলবে সে? আসলেই আসলেই গতকালের সব দেখেই তো সে একদম শিওরে উঠেছিল মুস্কান তাকে ভালোবাসে। এজন্যই তো সে প্রপোজও করতে চাইলো। কিন্তু কিন্তু মুস্কানের ভালোবাসা বলাটা মিথ্যা মনে হলো কেন? খেলা ছিল বলে? মুস্কান আবারও বলল, আপুর বিয়ের দিন আপুর পাশে যে মেয়েটা বসেছিল তাকে আমার একদমই সহ্য হয়নি। সে কেন আপনার পাশে বসবে? আপনার পাশে বসার অধিকার শুধুই আমার। সে কেন আপনার সাথে হেসে কথা বলবে? আপনার সাথে হেসে কথা বলার অধিকার শুধু আমার। আফরান কি বলবে বুঝতে পারছে না। মেয়েটা সব কথাতেই তার বিশ্বাস করতে মন চাইছে। মুস্কান আফনানকে এবার জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনি কি আমাকে ভালোবাসেন না? একটু সময়ের জন্য কি আপনার মনে আমার জন্য ভালোবাসার অনুভূতি কাজ করেনি? আফরান আর চুপ থাকতে পারলো না। আর পারছে না সে অভিমান করে থাকতে। ভালোবাসার মানুষকে তো বিশ্বাস করতেই হয়, তো সে কেন করবে না? আর সামান্য একটা খেলার জন্য সে মুস্কানের ভালোবাসাকে ভুল বুঝবে কেন? এদিকে মুস্কান নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে কান্না করে যাচ্ছে। আফরান কিছু একটা ভেবে পাশের টেবিলে রেখে দেওয়া কফির মগটা এক হাতে মুস্কানের সামনে এগিয়ে ধরল আর এক হাঁটু গেড়ে মুস্কানের সামনে বসে পড়ল। হঠাৎ আফনানের এমন কাজে মুস্কান অবাক হয়ে গেল। সে ভাবছে আফনান কি পাগল হয়ে গেল নাকি? সে এভাবে কান্না করছে আর আফনান একটু পানি না দিয়ে এভাবে কফির মগটা সামনে ধরেছে। মুস্কান কিছু বলতে যাবে তার আগে কফির মগটা সেভাবে ধরে রেখেই বলল, তুমি কি প্রতিদিন আমার বিকালবেলার ধোয়া ওঠা এক মগ কফি খাওয়ার সঙ্গী হবে? তুমি কি বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমাদের দুজনের জন্য শুধু এক মগ কফি বানাবে, যে এক মগে আমরা দুজনেই কফি খাবো? ক্লান্ত সন্ধ্যায় আমার ক্লান্ত দূর করার জন্য আমার মাথায় তোমার নরম হাতের পরশ দিবে? প্রতিটা স্নিগ্ধ সকালে তোমার ভেজা চুলের পরশে আমার ঘুম ভাঙাবে? বলো সেনোরিটা, রাজি তো? আফনানের এই কাণ্ড দেখে মুস্কান হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। বেশ কনফিউজ সে। তার সামনে হাঁটু গেড়ে বসে থাকা মানুষটাও বেশ আজব। আজকের এমন কাজে পুরো ভিন্ন গ্রহের একটা প্রাণী মনে হচ্ছে একে। এমন আজগুবি স্টাইলে কোনো বান্দা প্রপোজ করে? মুস্কানের চুপ থাকা দেখে আফরান ভ্রু কুচকিয়ে প্রশ্ন করলো, কি হলো সেনোরিটা, আমার জবাবটা পেলাম না তো? এত ইউনিক স্টাইলে প্রপোজ করলাম, হ্যাঁ বলা মাস্ট কিন্তু। আফনানের কাণ্ড দেখে চোখের জল নিয়েও ফিক করে হেসে উঠল আর জবাব দিল, হুম 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 আপনার প্রতিটা মুহূর্তের সাথী হতে চাই আমি। একই মগে দুজনে কফি খেতে চাই। আর হ্যাঁ, কখনো কখনো কিন্তু আপনাকে কফি বানাতে অলওয়েজ আমি কেন কষ্ট করব? বলে আফনানের হাত থেকে কফির মগটা নিজের হাতে নিল মুস্কান। আফনানও ঠিকভাবে দাঁড়িয়ে বলল, ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। আমার এই অবুঝ মনটাই একমাত্র তুমি ঠাই হবে। আমার প্রেয়সী, প্রিয়তমা তুমিই হবে। আমার এই হৃদয়টাতে শুধু তোমারই স্থান। আমার মায়ের পর তুমিই একমাত্র মেয়ে যাকে আমি এতটা ভালোবাসি। আমার ভালোবাসাকে কি অ্যাকসেপ্ট করা যায় সেনোরিটা? মুস্কান মিষ্টি একটা হাসি দিয়ে বলে, যায়, 1000 বার যায়, লক্ষ বার যায়, কোটি বার যায় মিস্টার খাম্বা। মুস্কানের মুখে খাম্বা নাম শুনে মুখটা ছোট হয়ে গেল আফনানের। তা দেখে মুস্কান বলল, আরে আরে, কি হলো? আমি তোমাকে এত কিউট সুইট একটা নাম দিলাম, আর তুমি আমাকে এমন নাম দিলে কেন সেনোরিটা? মুস্কান কিউট করে বলল, ওলে ওলে, এই নামটা পছন্দ হয়নি আপনার? কিন্তু আমার তো এই নামটা বেশ ভালো লাগে। আফরান একটা হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার যখন পছন্দ তাহলে এই নামেই ডেকো। দ্যাটস লাইক আ গুড বয়। তো বলুন মিস্টার খাম্বা, এমন স্টাইলে প্রপোজের আইডিয়া পেলেন কোথায়? আফনান একটু ভাব নিয়ে বলল, কোথায় আর পাবো, এই সেনোরিটার উড বি হাজবেন্ডের মস্তিষ্ক থেকে বের হয়েছে এই আইডিয়া। বাবা, তো এমন স্টাইলে কে প্রপোজ করে শুনি? আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছিলাম। আমি এমন স্টাইলে প্রপোজ করি সেনোরিটা। আফটার অল সেনোরিটার বরটাকে তো একটু ইউনিক হতেই হয়। বলে একই সাথে দুজনে হেসে উঠল। আফনান আবারও বলল, সেনোরিটা, আই এম সরি এভাবে প্রপোজ করার জন্য, কারণ এভাবে হুট করে প্রপোজ করেছি তো।
আর আশেপাশে তো কোনো ফুল বা চকলেটও নেই। আমি সবার সামনে তোমাকে একদম গ্র্যান্ড ওয়েতে বিয়ের জন্য প্রপোজ করব। ওকে? কোনো সমস্যা নেই। আমার তো এমন স্টাইলে প্রপোজ করাটা খুব ভালো লেগেছে। কখনো ভাবিনি যে এইভাবে আমার জীবনের প্রথম প্রপোজালটা পাবো। মুস্কানের চোখে এখনো পানি লেগে আছে। আফনান তা দেখে এগিয়ে গিয়ে মুস্কানের চোখের পানি মুছে দিল আর বলল, জানো, প্রথম থেকে আমার এই হাত দুটো তোমার চোখের জল মোছাতে চাইছিল, কিন্তু তোমার উপর রাগের জন্য আমি জিদ ধরে সেটা করিনি। এ কথা শুনে মুস্কানের মুখটা ছোট হয়ে যায়। এ দেখে আফনান বলে, আচ্ছা, সেসব বাদ দাও, একটু হাসি দাও না প্লিজ। ভারী মিষ্টি লাগে তোমার মুখের ওই হাসিটা। আফনানের কথায় মুস্কান মুচকি একটা হাসি দেয়। এটা দেখে আফনান দুই হাত দিয়ে নিজের বুকের বাম পাশে ধরে আর বলে, ইস, আমি শেষ একদম। পাক্কা মেরি জান, লে গেই ইয়ে খুবসুরত হাসি। আফনানের কথা শুনে মুস্কান হালকা করে হাতে মারে। আফনান বলল, ইস, এত জোরে কে মারে? মুস্কান অবাক হয়ে বলল, আমি এত জোরে কখন মারলাম? কেবলই তো মারলে। আচ্ছা, লজিক অনুসারে তোমাদের বাসায় তো আমার যাওয়ার কথা, ভালোবাসি কথাটা আমি আগে বলার কথা। কেন কেন? মেয়ে হয়েছে বলে এমন করা যাবে না। আর দোষটা আমারই ছিল, সো আমি এগিয়ে আসলাম ভুল ভাঙতে। আর এই অভিমান ভাঙাতেই হবে। সে যেই হোক, সম্পর্ক বাঁচাতে একজন না একজনকে তো এগিয়ে আসতেই হবে। সো সেটা এবার আমিই করলাম। পরের বার না হয় আপনি এগিয়ে আসবেন। পরের বার সে অভিমানের সুযোগটুকু আমি দিব না, দেখে নিও। আমি তা চাই। কিছুক্ষণ দুজনেই চুপ, একদম নিশ্চুপ পরিবেশ। যে নিশ্চুপ পরিবেশটা সাক্ষী হয়ে আছে দুটো ভালোবাসার মানুষের ভুল ভাঙার ঘটনা দেখে, দুটো ভালোবাসার মানুষের এক হওয়া দেখে। কিছুক্ষণ পর আফনান বলে উঠল, আচ্ছা, তুমি আমার বাসার ঠিকানা পেলে কিভাবে? মুস্কান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সে অনেক বড় কাহিনী গো খাম্বাজান। সে বড় কাহিনীটাই বলো গো সেনরিটা জান। মুস্কান আফনানের ঠিকানা খোঁজার সংগ্রামের কাহিনী বলতে লাগলো। আজকে সকালে আপনাকে না দেখে খুবই খারাপ লাগছিল। কান্নাও করেছে অনেক। কান্না করছিলাম আর চিন্তা করছিলাম কিভাবে আপনাকে খুঁজে পাবো। সরাসরি তো আর কাউকে আপনার ঠিকানা জিজ্ঞাসা করতে পারবো না। আমি মীরাকে পাঠালাম ফুপির কাছে আপনার ঠিকানা জিজ্ঞেস করার জন্য। সাথে একটু ট্রিক্সও শিখিয়ে দিলাম, যাতে একটু ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করা হয়, এতে সন্দেহ হবে না। কিন্তু এত কিছুর পরেও ফুপি ঠিকানা দিল না। পরে মাথায় আসলো যে আপনার ফেসবুক আইডি ঘাটাঘাটি করলেই তো কিছু পাওয়া যাবে। পরে আপনার ফেসবুক আইডি থেকে আপনার এক ফ্রেন্ডকে নক দিয়ে ঠিকানা নিলাম, আর কাউকে যাতে কিছু না বলে তাও বলে দিলাম। এ পর্যন্ত আসতেই বেশ খাটাখাটুনি করা হলো। পরে আপনাদের বাসায় আসলাম তো ঠিকই, কিন্তু আন্টি কোনো মতেই আপনার রুমে আসতে দিবে না। ওনার এই সেই নানা প্রশ্ন। পরে আঙ্কেল এসে আমাকে আপনার রুমে আসার পারমিশন দিলেন। তো এই ছিল এখানে আসার ঘটনা। আফনান এতক্ষণ গালে হাত দিয়ে মুস্কানের দিকে তাকিয়ে মুস্কানের কথা শুনছিল। মুস্কানের কথা শেষে সে যখন আফনানের দিকে তাকায়, সে তো পুরো লজ্জায় লাল হয়ে যায়। মুস্কানের এমন লাজুক চেহারা দেখে আফনান মনে হয় আরেক দফা প্রেমে পড়ে গেল। মুস্কান কিছুক্ষণ পরে বলে, আমি বাসায় চলে যাই, না হলে আবার আম্মু টেনশন করবে। আমি আমার এক বান্ধবীর বাসায় আসার কথা বলে বের হয়েছিলাম। আচ্ছা চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আরে না, আপনি পাগল হয়ে গিয়েছেন নাকি? আপনার সাথে আম্মু আমাকে দেখলে খুব বকবে। আমি তোমাকে বাসা থেকে কিছুটা দূরে নামিয়ে দিয়ে আসবো, তাও তোমাকে এই সন্ধ্যাবেলায় একা যেতে দিব না। আচ্ছা ঠিক আছে। এরপর মুস্কান আর আফনান রুম থেকে বের হয়ে মুস্কানের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। মুস্কানের বাসা থেকে কিছুটা দূরে এসে গাড়ি থামে। মুস্কান গাড়ি থেকে নামার আগে আফনান বলে, রেডি থেকো সেনরিটা। মুস্কান ভ্রু কুচকে বলে, কেন, কিসের জন্য রেডি থাকবো? কিসের জন্য মানে? বিয়ের জন্য। আর কিসের জন্য হবে? বিয়ের কথা শুনতেই লজ্জায় মাথা নিচু করে ফেলে মুস্কান। আফনান বলল, কাল পরশু তোমাদের বাড়িতে আমার আব্বু আম্মুকে নিয়ে আসবো। আম্মুকে রাজি করাতে একটু সময় লাগবে তো, কারণ এইভাবে হুট করে বিয়ের কথা শুনলে আম্মু একটু রেগেই যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন চলে যান। তুমি আগে বাড়ির ভিতর যাও, তারপর আমি যাচ্ছি। মুস্কান আর কিছু না বলে শুধু একটা হাসি দিয়ে চলে যায়। বাড়ির ভিতরে ভয়ে ভয়ে প্রবেশ করে মুস্কান, কারণ কেউ যদি তার চোখ দেখে ফেলে এই সেই নানা প্রশ্ন করবে। অবশ্য সে ভেবে নিয়েছে কি বলবে।
মাহিরা চলে গিয়েছে তাই এত কান্না করেছে। মুস্কান তার রুমে এসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেল, কারণ কেউ তাকে আসতে দেখেনি। আসতে দেখলে তো নিশ্চয়ই জিজ্ঞাসা করতো